আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। তো মানুষ প্রথমত আ ভাষা আবিষ্কার করছে। একজন আরেকজনের সাথে মত বিনিময় করছে, কথা বলছে। তো এখান থেকে বিভিন্ন ভাষার উৎপত্তি হইছে। আমরা জানি পৃথিবীতে হাজার, হাজার ভাষা আছে এবং আমাদের দেশেও শুধু যে আমরা বাংলা ভাষায় কথা বলি তা না। আমাদের দেশে আরও মানুষজন আছে মারমা, চাকমা বিভিন্ন ভাষায় কথা বলে। অনেক ভাষা আছে যে ভাষায় দেখা গেছে হয়তো একজন বাইচা আছে, ১ জন বা ২ জন ব্যক্তি বাইচা আছে তারা কথা বলে। আবার পাপুয়া নিউ গিনি একটা দেশ আছে এখানে অনেক রকম ভাষায় কথা বলে। ইন্ডিয়াতে আছে অনেক ভাষায় কথা বলে। তবুও পৃথিবীতে কিছু, কিছু ভাষা আছে যেসব ভাষায় অনেক মানুষ কথা বলে। তার মধ্যে বাংলা ভাষা অন্যতম। এর মধ্যে চাইনিজ যেটা মান্দারিন ভাষা বলে এটা আছে, ইংরেজি আছে, আরবি আছে, ফ্রান্সের ভাষা আছে, পর্তুগিজ আছে। এইসব ভাষায় অনেক মানুষ কথা বলে পৃথিবীতে। তো এই ভাষা যে আবিষ্কার হলো, ভাষাটারে শৃঙ্খল করার জন্য কি আবিষ্কার হলো? ব্যাকরণ। তো এই ব্যাকরণ আমরা যদি পড়তে যাই, তো ব্যাকরণকে বলা হয় ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। তো কি করে যে ভাষার যে প্রকৃতিটা আছে, ভাষাটা কোন রকমের এবং এটার স্বরূপ, এটার রূপটা কি? এটা নিয়ে কি আলোচনা করে ব্যাকরণ। তো বলা হয় যে ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে। বিভিন্ন যে বিষয়গুলো থাকে ধ্বনি, শব্দ, বাক্য এগুলা কি সূত্রের আকারে আমরা সাজাই। যেমন সমাস, সন্ধি এগুলা কিন্তু মানে যারা ব্যাকরণবিদ আছে তারা নিজেরা এগুলা মানে তৈরি করছে। যে আমরা যে ভাষার মধ্যে যে পরিবর্তনগুলো হইতেছে এটা কি মাধ্যমে হচ্ছে, কিভাবে হচ্ছে এটা আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। তো বাংলা ভাষার ১ম ব্যাকরণ প্রকাশিত হইছে ১৭৪৩ সালে। এটা হইছে পর্তুগিজ ভাষায় প্রকাশিত হইছে। এর লেখক ছিল মানুয়েল দা অ্যাসোমসাপাও। তো তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। তো এই যে বাংলা ব্যাকরণ ১ম রচনা করছে সে কি একজন? সে একজন পর্তুগিজ। তো আমরা জানি যে আমাদের ভারত উপমহাদেশে কিন্তু আ ও বিশেষ করে ইউরোপিয়ানরা এখানে আসতো। পর্তুগিজরা আসছে, ইংল্যান্ডের মানুষজন আসছে, ডাচরা আসছে। তারা এখানে এসে ব্যবসা-বাণিজ্য করছে এবং ভারত উপমহাদেশে তারা শাসন করছে। আমরা যে শিক্ষা ব্যবস্থা দেখি আরো অনেক কিছু আছে এগুলা কিন্তু তারা নিজেরা এগুলা কইরে গেছে। তারা শোষণও করছে, আবার তারা কিছু, কিছু কাজও করছে। মানে একবারে যে শুধুমাত্র কিন্তু কোনো কাউরে শোষণ করতে হইলে কিন্তু যে শুধুমাত্র শোষণই করে এরকম না। দেখা গেছে তাদের কিছু দিয়াও যায়। তো বিষয়টা এরকম। তো এখান থেকে যে ১৮০১ সালে উইলিয়াম কেরি এবং ১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো ২ টি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। আর ১৮৩৩ সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত ১ম বাংলা ব্যাকরণ। তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেকে আসে। মানে দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় বা তোমাদের দেখা যাচ্ছে স্কুল কলেজে যখন এমসিকিউ হয়, তখন কিন্তু এটা আসে যে ১ম বাংলা ভাষা রচিত ১ম বাংলা ব্যাকরণ কোনটা? এটা রামমোহন রায় যেটা লিখছে ১৮৩৩ সালে। এটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ বলে। এটা কিন্তু খুব বিখ্যাত একটা বই। তো এখন আমরা আসি ব্যাকরণের আলোচ্য বিষয়ে। ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে বিষয় কোনগুলা? ভাষা হলো বাক্যের সমষ্টি। অনেকগুলো বাক্য মিলা কি হয়? একটা ভাষা তৈরি হয়। মানুষ একজন আরেকজনের সাথে কথা বলে। আমরা সাধারণত এট এ টাইম ১ টা বা ২ টা বাক্য বলি। তো বাক্য আবার গঠিত হয় কি দিয়া? শব্দ দিয়া। অনেকগুলো শব্দ একসাথে হয়ে কি গঠিত হয়? বাক্য। আবার শব্দ তৈরি হয় কি দিয়া? ধ্বনি। এই যে আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি এখান থেকে কি হয়? শব্দ হয়। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হইতেছে কি? ধ্বনি। এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে যে ভাষার ক্ষুদ্রতম একক কোনটা? তাহলে এটার উত্তর কি হবে? ধ্বনি। এই ধ্বনি, শব্দ, বাক্য প্রত্যেকটি অংশে ব্যাকরণে আলোচ্য। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে পাঠ্য বইটা আছে ব্যাকরণের, তো এখানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা আছে যে ধ্বনি, শব্দ, বাক্য। মানে বেস হচ্ছে এগুলা। এর ভিতরে অনেক টপিক আছে। একেকটার ভিতরে বাক্যের ভিতরে কয়েকটা টপিক আছে, শব্দের ভিতরে কয়েকটা আছে, ধ্বনির ভিতরে আছে। এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়। বিভিন্ন রকম অর্থ হইতে পারে। সেসব অর্থ নিয়েও ব্যাকরণ আলোচনা করে। ব্যাকরণে এসব আলোচ্য বিষয় বিভক্ত অন্তত ৪ টি ভাগে। মানে তাহলে ব্যাকরণের আলোচ্য যে বিষয়টা সেটা ৪ টা ভাগ করা হয়। এটা তোমাদের বইয়ে দেখবা যে বাংলা ব্যাকরণ যে বইটা আছে 9, 10 এর বইয়ে যে বইটা আছে, আমরা এই বইটা মূলত সবাই পড়ি। চাকরির পরীক্ষায় হোক বা অ্যাডমিশন টেস্ট কিংবা একাডেমিক লাইফে সবাই এই বইটা ফলো করে। তো এখানে যে বিষয়গুলো আছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। অর্থতত্ত্বটাও কিন্তু জরুরি। বাক্যতত্ত্ব আমাদের সব বিষয় জানতে হবে। তো ধ্বনিতত্ত্ব কাকে বলে? এটা একটু খাতায় লেখো। যে ধ্বনিতত্ত্ব এই ৪ টা টপিক খাতায় একটু লিখে রাখো। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব,
বাক্যতত্ত্ব এবং হচ্ছে অর্থতত্ত্ব। তো আমরা প্রথমে আসি মানে ধ্বনিতত্ত্বের আলোচনায়। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। মানে লিখিত ভাষায় আমরা যদি যখন লিখি তখন এটা কি দ্বারা প্রকাশ করি? বর্ণমালা দিয়ে প্রকাশ করি। তো আমরা অনেক সময় কিন্তু মজা করে দেখা গেছে বলি কি অনেক শব্দ বা উচ্চারণ করি যেটা কিন্তু হাতে লেখা কঠিন হয়ে যায়। কিন্তু আমরা যখন লিখিত ভাষায় আমাদের কিন্তু লিখিত ভাষায় কিন্তু লিখতে হয়। কিন্তু অনেক মানে আমাদের অনেক উচ্চারণ আছে আমরা যেগুলো করি, ধ্বনি আওয়াজ করি, এই আওয়াজটা কিন্তু অনেক সময় দেখা গেছে খাতায় লিখতে গেলে আমাদের মানে কনফিউশন হয় যে কিভাবে লিখব। তো এই বিষয়টা বুঝার আছে। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য হচ্ছে বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল। যে স্বরবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ আছে, এগুলা হইতেছে কি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বাকযন্ত্র, উচ্চারণ প্রক্রিয়া এটা একটু কঠিন মনে হয় আমাদের কাছে। যে ব্যাকরণে যে বাকযন্ত্রের ব্যবহার এগুলো কিন্তু পরীক্ষায় যে খুব একটা আসে তা না। তবুও একটু দেখতে হবে আমাদের যে বাকযন্ত্র কোথায় থেকে উৎপন্ন হয়। এখানে আবার বিভিন্ন রকম যে আমাদের যে বর্ণগুলা আছে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ঘোষধ্বনি, অঘোষধ্বনি। তো এই বিষয়গুলো এখানে আছে। তারপর আমরা আসি রূপতত্ত্ব। তো রূপতত্ত্ব মনে হয় যে মানে মানুষের যেরকম রূপ বা এরকম কিছু মনে হয়। কিন্তু আসলে এটা ওরকম কিছু না। রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা হয়। যে একটা শব্দ যে আছে তার বিভিন্ন উপাদান আছে। তো উপাদানগুলা কি? যে আমরা যেকোনো একটা জিনিস কিন্তু গঠিত হয় কি দিয়ে? বিভিন্ন উপাদান দিয়ে। যেমন আমরা যদি বলি যে আমরা অনেক সময় দেখা গেছে তোমার এই যে সল্লির বাজারে যাই পেঁয়াজু খাইতে। তো পেঁয়াজুতে কি দেয়? পেঁয়াজুতে সাধারণত কি দেয়? ডাল দেয়, পেঁয়াজ দেয়, পেঁয়াজটা বেশি করে দেয়। লবণ দিতে হয়, মরিচ দিতে হয়, বিভিন্ন হলুদের গুঁড়া দিতে হয়। তো এগুলো মিক্সড করে। তো এই বিভিন্ন উপাদান দিয়ে কি হয়? একটা জিনিস তৈরি হয়। ঠিক তেমনই আমরা যেখানে ছিলাম যে রূপতত্ত্বের শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। শব্দের যে উপাদানগুলো আছে। তো রূপতত্ত্বের আলোচনায় যে বিষয়গুলো আলোচিত বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া। তো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ এগুলো কিন্তু আমাদের জানতে হবে। পরীক্ষায় কিন্তু আসে যে কোনটা ক্রিয়াপদ, কোনটা বিশেষ্য পদ, কোনটা বিশেষণ পদ। এটা আসলে কি মানে তুমি যদি পড়ো একটু ভালো করে বুঝতে পারো তাইলে কিন্তু এটা সহজ হয়ে যায়। যে তোমার কোনটা বিশেষ্য, সর্বনাম এবং এটা সবচেয়ে ভালো হয় ইংরেজি যে টপিকগুলো আছে এটার সাথে যদি তুমি রিলেট করতে পারো। ইংরেজিতে আমরা যেমন পড়ি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো এগুলো যদি ধরতে পারি তাহলে ইজিলি আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো কোনটা বিশেষ্য। সাধারণত নামটার কি বলে? বিশেষ্য বলে। আবার নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় ওটারে কি বলে? সর্বনাম। যেমন তার, তিনি এগুলা, সে এসব কি? সর্বনাম। আবার বিশেষণ কোনগুলা? যে বিশেষণ হইতেছে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা যখন বোঝায়। যেমন তোমার গাড়িটা খুব দ্রুত চলছে। তাহলে এখানে দ্রুত কি? বা এই জাতীয় যে শব্দগুলো আছে যে তোমার কোনো কিছুর দোষ গুণ বোঝাইতেছে যে বলে যে না যে ছেলেটি খুব ভালো বা হচ্ছে বা ছেলেটি অনেক বোকা। তো এখানে বোকা কি? বিশেষণ। তো আবার ক্রিয়া আছে। ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে কাজ। মানে আমরা যখন কোনো একটা কাজ করি সেটাকে ক্রিয়া বলে। আবার ক্রিয়ার সাথে কিন্তু আমরা যখন কারক পড়ি তখন কিন্তু এই ক্রিয়ার যে ব্যাপারটা এটা কিন্তু তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের কিন্তু ক্রিয়া সম্পর্কে জানতে হবে। আর হচ্ছে ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়াকে যেটা আরকি বিশেষায়িত করতেছে। ক্রিয়াকে বিশেষায়িত ওই যে আমি যে একটু আগে বললাম যে দ্রুত চলে। তো এখানে কিন্তু ওই যে চলাটা কিন্তু কাজ। তো আবার দ্রুতটা এটা কিন্তু ক্রিয়ারে আবার বিশেষায়িত করতেছে। তাহলে এটা আবার ক্রিয়া বিশেষণের মধ্যে পড়ে যায়। মানে বিশেষণের মধ্যে কিন্তু আবার ক্রিয়া বিশেষণ আছে। যেটা ইংরেজিতে আমরা যেটা ক্রিয়া বিশেষণ কি বলি? বলো দেখি কেউ পারবা কিনা? এটা হচ্ছে আমরা অ্যাডভার্ব বলি যে ভার্বকে যেটা মডিফাই করে সেটাকে কি বলে? অ্যাডভার্ব বলে। আবার সর্বনামের ইংরেজি কি? প্রনাউন মানে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই কি? প্রনাউন। আবার বিশেষণের ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে দোষ গুণ অবস্থা বোঝাইতেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। এরপর হচ্ছে বাক্যতত্ত্ব। তো বাক্যতত্ত্ব বাক্য নিয়ে আলোচনা করে যে বাক্যের গঠন বা বাক্য কত প্রকার কি এই বিষয়গুলো থাকে এখানে। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। যে বাক্যটা কিভাবে নির্মাণ হচ্ছে, যে বাক্যের মধ্যে কি উপাদান আমরা দিতেছি এবং গঠন। বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। যে পদগুলো এবং বর্গ কিভাবে বিন্যস্ত থাকবে, কোন পদের পর কোন পদ থাকবে। এখন ওই যেমন আমি যদি আগেরটা পরে বলি মানে খাই ভাত আমি, তাহলে এটা কেমন হইলো? বলতে হবে যে আমি ভাত খাই, তাইলে না ঠিক আছে।
তো এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তো বাক্যতত্ত্বে কী, কী আলোচিত হয় এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এক ধরনের বাক্য থেকে অন্য ধরনের বাক্যে রূপান্তর করতে হবে। সরল থেকে কী করতে হবে? জটিল বানাইতে হবে। আবার জটিল থেকে যৌগিক বানাতে হবে। অর্থ একই থাকবে কিন্তু বাক্যের ধরনটা পরিবর্তন হয়ে যাবে। আবার আছে যে আদেশসূচক বাক্য আছে, প্রশ্নবোধক বাক্য আছে। তো এইগুলো আমাদের হচ্ছে পরিবর্তন কীভাবে করতে হয় এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এটা আমাদের জানতে হবে। এবং বাক্যের প্রকারভেদ কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, যে রিটেন যে কোশ্চেনটা থাকে ওইখানে বাক্যের প্রকারভেদ আসে, যে গঠন অনুসারে বাক্য কত প্রকার বা অর্থ অনুসারে বাক্য কত প্রকার। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং এক ধরনের বাক্য থেকে আমি আরেক ধরনের বাক্যে কীভাবে পরিবর্তন করব সেটা আমার জানতে হবে। তো এরপরে আমরা আসি যে কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়। তো এখানে কারক বিশ্লেষণ, ওই যে বললাম যে এটা কারক, বিভিন্ন প্রকার কারক আছে, এটা আমাদের পড়তে হবে। তার বাক্যের যোগ্যতা, বাক্যের যোগ্যতা বলতে কি বোঝায়? আমরা যে একটা পড়ছি না যে বাক্যের যোগ্যতা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তো এখানে আবার আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা এটা কি? এটার ভিতরে আমার আরও জানতে হবে। তো আকাঙ্ক্ষা বলতে কি বোঝায়? আকাঙ্ক্ষা হচ্ছে যে তুমি অর্ধেক শোনার পর যে বাকিটা শোনার যে একটা ইচ্ছা জাগে আমাদের মনে। যে আমি যদি বলি আমি ভাত, বইলে যদি থাইমা যাই, তাহলে কিন্তু কি হবে? তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে যে আমি পরে কি বলব? ঠিক আছে? তো এখানে কি হবে? আমি ভাত খাই। তাহলে এই যে অর্ধেক শোনার পর যে একটা আগ্রহ জাগলো, বা আমি যদি বলি যে আমি শিবগঞ্জ, এইটুকু পর্যন্ত বললাম। পরে কি? মানে তোমার একটা আগ্রহ জাগবে শিখবন যে আমি কি করতেছি, কি না করি। পরে আমি একটা আগ্রহ আকাঙ্ক্ষা জাগতেছে না? তো এটা আমি যে বলি যে আমি শিবগঞ্জ চপ খাইতে যাই। ঠিক আছে? তো এই যে আকাঙ্ক্ষাটা তোমার জাগলো অর্ধেক শোনার পর, এটাই হইতেছে কি? এটাই হচ্ছে তোমার আকাঙ্ক্ষা বলে। আর আসক্তি কি? আসক্তি হচ্ছে যে সুশৃঙ্খল পদবিন্যাস থাকতে হবে। ঠিক আছে? যে তোমার ওই যে একটা বাক্যের পরে যে আমি যে ১ম এ বললাম যেটা, যে খাই ভাত আমি। তো এটা উল্টাপাল্টা হয়ে গেছে। বলতে হবে আমি ভাত খাই। মানে একটার পর আরেকটা থাকতে হবে। ঠিক আছে? আর সর্বশেষ যোগ্যতা। যোগ্যতাটা কি বোঝায়? যোগ্যতাটা হচ্ছে যে তোমার যে বাক্যটা আমি বলতেছি, যে কথাটা আমি বলতেছি, এটা কি আদৌ মানে সম্ভব কিনা? আ তো এরকম যদি বলি হাতি আকাশে উড়ে, তো হাতি কি আকাশে উড়তে পারে? তো এটা তো মনে করো বাস্তবসম্মত না। হাতি আকাশে উড়তে, এটা কি হবে? এটা বাক্যের যোগ্যতাটা হারাবে। যে বাক্যের এটা যোগ্যতা নাই, এটা মানুষ বিশ্বাস করবে না। তো এটার কোনো মানে এটা কোনো ভ্যালু এড করবে না। এটা মানুষ গ্রহণ করবে না। তো এটাই আমাদের খেয়াল করতে হবে যে বাক্যটাকে যোগ্যতা সম্পন্ন হইছে কিনা। অনেক সময় যে পরীক্ষায় কিন্তু আমাদের থাকে যে তোমার বাক্যগুলো শুদ্ধ করতে হয়। তখন কিন্তু আমার এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে বাক্যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা যে বিষয়গুলো এগুলা হইছে কিনা, যে পরিপূর্ণ হইছে কিনা। প্লাস হচ্ছে যতিচিহ্নের বিষয় থাকে, যতিচিহ্নগুলো ঠিকঠাক মতো আছে কিনা। দাড়ি, কমা, ফুল প্রশ্নবোধক চিহ্ন সঠিক মতো আছে কিনা। আমরা দেখবা যে অনেক সময় ফেসবুকে যাই দেখবা যে ফেসবুকে যেটা হয় যে প্রচুর বানান ভুল করে মানুষ, কি লিখতেছে একটার অর্থ আরেকটা বানায় ফেলতেছে। মানে বাংলাটা ঠিক মতো নিজের ভাষাটা পারতেছে না, অথচ এক পর্তুগিজ তারা হচ্ছে আমাদের বাংলা ভাষায় ব্যাকরণ লিখছে। মানে এখন আমরাই তো মনে হয় না সাহস করতে পারবো যে বাংলা ভাষার উপরে ব্যাকরণ লিখবো না, এত মানে মাতবরি করার মনে হয় মানে সাহসই করবো না, অথচ তারা লিখছে। তাহলে আমরা কি করি? আমাদের একটা সাধারণ মানুষ অনেক আছে লেখাপড়া করতেছে, অনার্স মাস্টার্স পাস করার পরেও সে বাংলাটা সুন্দর মতো লিখতে পারতেছে না। মানে ভুল লিখতেছে এবং কথার কোনো মানে ঠিক নেই। তুমি মনে করো কোনটা কি বলতে হবে, বিশেষ করে যে ভুলটা সবাই করে যে আমি চা খাই। আর হচ্ছে সে চা খায়। খায় না, যদিও এটা পান করা হয় আরকি। তবে আমরা তো খাইই বলি সাধারণত। তাইলে খায় এবং খাই এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যখন আমি খাইতেছি তখন কি হবে? আমি খাই। আর যখন সে বা তিনি হবে তখন কি হবে? খায়। তো ওখানে অন্তঃস্থ হবে। আর আমি যখন করব তখন এটা কি হবে? রস্বই হবে। তো এই সামান্য জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না। তার মানে কি? বাংলা ব্যাকরণ সে ভালো করে পড়ে নাই, সে বুঝে না। তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র যে পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য না, আমাদের মানে একটা জিনিস সম্পর্কে যদি আমরা লিখতে চাই, খাতায় লিখি বা কারো বর্ণনা করতে যাই, তখনও কিন্তু আমাদের এই বিষয়গুলো জানা দরকার আছে। যে ব্যাকরণের যে বেসিক বিষয়গুলো আছে। তো এরপর আছে অর্থতত্ত্ব। তো ব্যাকরণে অর্থতত্ত্বের মধ্যে আছে যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। তো ইংরেজিতে দেখবা ইংরেজিতে কিন্তু এই সেম এরকম টপিক আছে ব্যাকরণের। ঠিক আছে? যে মিনিং এটারে অর্থতত্ত্বরে বলে।
যে অর্থতত্ত্ব, যে মানে একটা জিনিস জানার পরে ইভেন ইভেন তুমি শুনবা যে আইএলটিএস যখন পরীক্ষা হয় বা ইংরেজির যখন টেস্ট নেয়, তো তখন কিন্তু তোমার এই বিষয়গুলো থাকে যে তুমি শুই না কতটুকু তুমি সেটা মানে শুনতে পারছো, মানে একটা ইংরেজিতে বলতে থাকবে তুমি কতটুকু শুনতে পারছো এটাও একটা বিষয়, আবার তুমি কতটুকু বলতে পারতেছো এটাও জরুরি, আবার হচ্ছে তুমি শুই না কতটুকু লিখতে পারতেছো এটাও কিন্তু জরুরি, মানে আইএলটিএস যখন করে বিদেশ যাওয়ার ক্ষেত্রে। তো অর্থতত্ত্বের মধ্যে ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেটা বলা হচ্ছে অর্থতত্ত্ব। তো একে বাগঅর্থতত্ত্বও বলা হয়। বিপরীত শব্দ, বিপরীত শব্দ আমরা পড়ি না যে এম, আকাশ পাতাল, তারপর হইতেছে মানে দিন রাত, আরও এরকম অনেক আছে যে বিপরীত শব্দগুলো আমরা পড়ি, তো এগুলো হইতেছে এখানে অর্থতত্ত্বে আলোচিত হবে। তারপর হচ্ছে প্রতিশব্দ। প্রতিশব্দ মানে কি বোঝায়? একই শব্দের আরেকটা শব্দ আছে যেটা একই অর্থ প্রকাশ করে, তো এটার কি বলে? এটা বলে প্রতিশব্দ। আবার আছে যে শব্দজোড়, মানে দুইটা শব্দ একসাথে থাকে শব্দজোড়। বাগধারা আছে আমাদের, দেখা যাচ্ছে সমাজে অনেক দিন ধরে যে কথাগুলো চলে আসছে এগুলো হচ্ছে কি, এগুলো বাগধারাতে রূপান্তরিত হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের হচ্ছে জানতে হবে যে আমরা ব্যাকরণের যে বিষয়গুলো আমরা পড়বো, তোমার আমরা যে প্রতিশব্দগুলো কিন্তু পরীক্ষায় আসে, সমার্থক শব্দ যেটা বলে আর কি, বিপরীত শব্দ আসে, সমাস, এইসব বিষয় আমাদের জানতে হবে। তো এরপরে আমরা আসি যে বাংলা ভাষার রীতি ও বিভাজন। তো বাংলা ভাষার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে যে একটা আছে কথ্য ভাষা, আমরা যে ভাষায় কথা বলতেছি এটা হচ্ছে কথ্য ভাষা। মানে কথ্য ভাষার মধ্যে আবার পার্থক্য আছে। একটা হচ্ছে আঞ্চলিক কথ্য ভাষা, আর একটা হচ্ছে আদর্শ কথ্য ভাষা। আঞ্চলিক কথ্য ভাষা কোনটা? যেমন আমরা আমাদের নিজের এলাকায় যেটা বলি, আমাদের ফুলবাড়িতে যেটা হয় যে মানে খাইছুন, ঘুমাইছুন, কি করতাছুন, তো এগুলো হচ্ছে কি আঞ্চলিক ভাষা। তো আঞ্চলিক ভাষা কিন্তু এক অঞ্চলের মানুষের জন্য যখন বলে, অন্য অঞ্চলের মানুষের সেটা বোঝা অনেক কঠিন হয়ে যায়। আবার কথ্য রীতি, আদর্শ কথ্য রীতি আছে। তো আদর্শ কথ্য রীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা, মানে যেটা সবাই বুঝতে পারে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার নানা ধরনের অডিও ভিডিও মাধ্যমে প্রচারিত বক্তব্য, আলোচনা, নাটক ও সঙ্গীতে এই রীতির প্রয়োগ দেখা যায়। মানে এই রীতি প্রমিত লেখ্য রীতির ভিত্তি। তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ কথ্য রীতিতে কম বেশি তফাৎ থাকে, পার্থক্য হইতে পারে। তো মোটামুটি এটাতে এখানে একটা স্ট্যান্ডার্ড বা একটা মানদণ্ড আছে যে আদর্শ কথ্য রীতির। আমরা যে সাধারণত আমাদের দেশের মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ভাষাগুলো আছে তার মধ্যে যশোরের যে ভাষাটা আছে এটারে অনেকটা আমরা, ওই যে অনেকে বলে যে এটা এটা একটা মানদণ্ড, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে যশোরের ভাষা, যে এই অঞ্চলের ভাষাটা মানে ওই যে অনেকে আমরা বলি শুদ্ধ ভাষা, আসলে তো শুদ্ধ না, কিন্তু মানুষ এটা শুদ্ধ ভাষা বোঝায় আর কি, যে এই ভাষাটা মানুষ সবাই কম বেশি বুঝে। এর মধ্যে আছে লেখ্য ভাষা রীতি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। তো চর্যাপদ থেকে আমাদের সাধারণত এই আমরা ধরে থাকি যে আমাদের যে লেখার যে রূপটা এটা শুরু হলো চর্যাপদ থেকে। চর্যাপদে অনেক কবিরা ছিল, তারা বিভিন্ন কিছু বিভিন্ন বিষয় নিয়ে, সমাজের বিষয়, সমাজ এবং আমাদের যে ধর্মীয় বিষয়গুলো ছিল এখানে, তো এগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে এটি রচিত। তো এটা কিন্তু লেখ্য ভাষায় রচিত হয়েছে কাব্য। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্যরীতির জন্ম হয়। 19 শতকের সূচনায় এই গদ্যরীতি সাধুরীতির জন্ম দেয়। তো আমরা কিন্তু সাধারণত মনে করি যে আসলে আমরা যেটা গদ্য পড়তেছি এটাই আগে আসছে, মানে বইয়ে পত্রে, আসলে কিন্তু তা না। বইপত্রে কিন্তু প্রথমে যে কবিতার যে ভাষাটা আছে, কবিতা যেভাবে লেখে এইভাবে কিন্তু প্রথমে আসছে। এবং যেটা বলছে 19 শতকের সূচনায় এই গদ্যরীতি সাধুরীতির জন্ম দেয়, মানে গদ্যরীতিটা কিন্তু পরে আসছে। 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। 20 শতক যে আছে এর সূচনাতে কি হয়েছে, সাধু রীতির পাশাপাশি চলিত যে রীতিটা আছে, যে প্রথমে কি হতো মানুষ সাধু ভাষায়, যে একটা সময় কিন্তু ছিল কি কবি বা সাহিত্যিক তারা কি তারা মানে এরকম একটা ভাবা হয়তো তারা অনেক উপর লেভেলের অনেক জ্ঞানী, কিন্তু একটা সময় যে সময় পরে মানুষ এটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, যে মানুষ সবাই এগুলো ব্যবহার করতেছে, কথা বলতেছে। এখন কিন্তু দেখবো অনেকেই কবিতা লিখতেছে, স্বাভাবিক। একটা সময় তো আগে এমন ছিল যে কবিদের কাছে যাওয়া যেত না, আর এখন দেখা যাচ্ছে যে এই সময়ের যারা কবি, যেমন হেলাল হাফিজ কিছুদিন আগে মারা গেল, হাসান রুবায়েত আছে যার কবিতা এই বছর 7ম শ্রেণী পাঠ্য বইয়ে যুক্ত হয়েছে।
তো আরো অনেক কবি আছে, নির্মলেন্দু গুণরে তো আমরা নিজের চোখেই দেখা আমাদের। তো এখন কিন্তু মানে স্বাভাবিক হয়ে গেছে বিষয়গুলা। কিন্তু একটা সময় ছিল যে তোমার এই সাহিত্য চর্চাটা ছিল অনেক উঁচু শ্রেণীর মানুষের ব্যাপার। সাধারণ মানুষের এখানে কোনো মানে নাই। এইজন্য কিন্তু ওই যে প্রমোদ চৌধুরীর একটা লেখা আছে যে সাহিত্যটা হইতেছে তোমার এমনি একটা সাধারণত খেলা যেটা ফুটবল, ক্রিকেট মানে এই জাতীয় খেলার মতোই। যেখানে সবারই প্রবেশাধিকার আছে। কিন্তু একসময় কিন্তু এটা মানুষ মানে ভাবতো যে শুধুমাত্র উঁচু শ্রেণীর মানুষ যারা তারাই হইতেছে সাহিত্য রচনা করবে বা সাহিত্য চর্চা করবে। কিন্তু এখন কিন্তু এটা সাধারণ মানুষের পর্যায়ে চলে আসছে। ২১ শতকের সূচনায় চলিত রীতির একটা আদর্শরূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। এই প্রমিত রীতি লেখ্য ভাষার বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য লিখিত রূপ। ২১ শতকে যেটা চলিত রীতির একটা আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। তো এটি একটা আদর্শ রূপ আর কি। তো কাব্যরীতি আমরা সাধারণত বাংলা কাব্যরীতি দুই ভাগে বিভক্ত, পদ্য কাব্যরীতি, গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতিতে ছন্দ মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। আর হচ্ছে পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। ওই যে বললাম যেটা যে আগে পদ্য আসছে, পরে কিন্তু গদ্য আসছে। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। তো অমর যে কাব্যগুলো আছে বিখ্যাত, এগুলো বেশিরভাগ কিন্তু কাব্য রীতিতে। তো পদ্য কাব্য রীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্য রীতিও রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্য রীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে। সাধারণ বাক্য থেকে কিছুটা আলাদা হয়ে থাকে, কিন্তু এটা মানে বোঝার মতোই। কিন্তু কিছু বিষয় আছে যে আগে যেটা লেখা হইতো, যেমন বিভীষণের প্রতি মেঘনাদ যদি পড়ো বা নজরুলের কিছু কবিতা পড়লে দেখবে তুমি কিছুই বুঝতেছো না। মানে এত কঠিন মনে হয়। কিন্তু আবার গদ্যরীতির ক্ষেত্রে কিন্তু এটা হয় না। গদ্যরীতিতে সহজ মনে হয়। গদ্যরীতি মনে হয় যে না গল্পের মতো বলতেছে এরকম মনে হয়। সাধুরীতি কিন্তু একসময় অনেক ব্যবহার হইতো। এখনো দেখবা আদালতে বা বিভিন্ন কাগজ কলমে কিন্তু এগুলা ব্যবহৃত হয়। তো সাধারণত আমরা এগুলা ব্যবহার করি না। তো দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয়। ১৯ শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। ১৯ শতকের শুরুতে কি হয়েছে, সাধুরীতি আসছে। প্রায় ২ শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু থাকে। এটা একটা আদর্শ হিসাবে গ্রহীত হয়। কিন্তু এখন এটার ব্যবহার খুবই কম। আমরা কোনো অফিস অর্ডার বা প্রজ্ঞাপন এগুলাতে লিখা থাকে। আ কিন্তু সাধারণত আমরা নিজেরা ব্যবহার করি না ব্যক্তিগত কাজে। কারণ এগুলো খুবই মানে দুর্বোধ্য, মানুষের বোঝার জন্য কঠিন। তো এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে প্রমিত রীতি। প্রমিত বলতে এই যে একটা এই মানদণ্ড বা স্ট্যান্ডার্ড যেটা আছে এটা আমরা বুঝি আরকি। তো আজকে এ পর্যন্তই থাক। তো তোমরা যে বিষয়গুলো যে ১ম বাংলা ব্যাকরণের যে শুরুর টপিকগুলো আছে এগুলো পড়বা। এটা শুধুমাত্র যে তোমাদের এখনই কাজে লাগবে তা না, ভবিষ্যতে তোমাদের এগুলো প্রয়োজন হবে। এবং অবশ্যই তোমার কাছে যদি কোনো মানে গাইড থাকে তো সেখান থেকে তুমি অবশ্যই এই যে ব্যাকরণের যে টপিকগুলো এটার এমসিকিউ গুলা মানে এখন থেকে তোমার পড়তে হবে। এগুলো জানতে হবে। তাইলে দেখবা যে অনেকটা সহজ হয়ে যাবে। আর আমরা ধীরে, ধীরে ব্যাকরণের সবগুলা টপিকই পড়াবো। তো আজকে এ পর্যন্তই থাক। আর তোমাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা মনে হয় এগুলা জানাবা। তো আমরা এগুলো আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।